যেভাবে দেওয়ার দিবে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে এবার আসো আমরা এই যে শুরু থেকে এখন পর্যন্ত মোটামুটি কি কি পড়লাম, কোন কোন টপিকে একটু পড়াশোনা করলাম, আসো একটুখানি রিভিউ করি। যে কোনো একটা টপিক বা চ্যাপ্টার শেষ করে ফেললে পিছন থেকে রিভিউ করে আসলে যেটা সুবিধা, পড়াশোনাটা তোমার কানেক্টেড মনে থাকবে, যে এখন পর্যন্ত যা পড়লাম এটা একটা সুতোয় বাঁধা মনে থাকবে। তো একজন একটু যারা শুরু থেকে ক্লাস করেছো একটু মোটামুটি রাফলি টপিকগুলো বলো, এরপর আমরা একটুখানি আলোচনা করি, দেন আজকে আর একটা টপিক আমরা জাম্প করবো। তুমি একটু বলো তো, তোমার নাম কি জানো? ফারাবি। ফারাবি বলো তো, যে বসে বসে সব বসে বসে। হ্যাঁ, সংবিধানের আগে একদম শুরু থেকে মনে আছে যে একদম শুরু থেকে আমরা কি পড়লাম? আমি মনে করি যে একদম প্রথমে আমরা বাংলাদেশের জিও পলিটিক্যাল লোকেশন বা জিওগ্রাফিক্যাল লোকেশন, সেটা বুঝতে গিয়ে আমরা বাংলাদেশের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী, চ্যালেঞ্জেসগুলো কী কী তার জিও পলিটিক্যাল লোকেশনে, স্পেশালি ইন্ডিয়ার সাথে তার কানেক্টিভিটি, এগুলো আমরা বুঝবার চেষ্টা করেছি। ম্যাপে একে একে আমরা পড়েছি, এখানে খুব গুরুত্ব দিয়ে আমরা পড়েছি সেভেন সিস্টার্স, এবং বিশেষ করে বাংলাদেশের সাথে ভারতের লাগোয়া যে সীমান্তগুলো মানে রাজ্যগুলো আছে এগুলো পড়েছি। এইটা পড়তে গিয়ে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস বের করেছি, যে ট্রানজিট অ্যান্ড করিডোর। তাই মনে আছে সবার যে ট্রানজিট এবং করিডোরের পার্থক্য কী যেন? মানে প্রথম এক দেশ দ্বিতীয় দেশ ব্যবহার করে যখন তৃতীয় দেশে পৌঁছবে সেটা হলো, যেমন বাংলাদেশ ভারতের ভূমি ব্যবহার করে যদি নেপাল যায় দ্যাট ইজ ট্রানজিট, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে ভারত বাংলাদেশে ভিতরে ঢুকে যদি ত্রিপুরায় যায় তাহলে ইন্ডিয়া বাংলাদেশ হয়ে আবার ইন্ডিয়ায় প্রবেশ করলো, দ্যাট ইজ কল্ড করিডোর। সুতরাং বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যেটাই দেবে এটা কোনোটাই ট্রানজিট না, এটা হলো করিডোর। বরং বাংলাদেশের সাথে নেপালের, ভুটানের, হ্যাঁ এইটা যদি হতে চায়, অথবা ধরো ভারত বাংলাদেশের মধ্য থেকে মিয়ানমার পর্যন্ত পৌঁছতে চায়, এইটি হতে পারে ট্রানজিট, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা বলেছি যে পাশে বৃহত্তর শক্তিশালী দেশকে কোনো ছোট দেশে কোনো দিন করিডোর দেয় নাই, তবে ট্রানজিট দেওয়ার প্র্যাকটিস আছে, এবং ট্রানজিট থেকে একটা রাষ্ট্রের অনেক টাকা কামাই হয়, এটা সত্য কথা, এবং এটার প্র্যাকটিসটা আছে। তারপরে আমরা কি পড়েছি জিওগ্রাফিক্যাল লোকেশনের পরে? হ্যাঁ, ডক্ট্রিন অফ নেসেসিটি, এটা একটা টার্ম বলেছিলাম। কি জানো ডক্ট্রিন অফ নেসেসিটি? ডক্ট্রিন কথাটার মানে কি জানো? আজকে আমরা সব ভেঙে ভেঙে একটুখানি রিভিউ করে আসবো, কারণ এর মধ্যে তোমরা কেউ ক্লাস মিস করে গেছো, যাতে তারাও একটু কানেক্ট করতে পারো। আর পুরো পড়াশোনাটা মাঝে মধ্যে তুমি কানেক্ট না করলে, ডক্ট্রিন মানে মতবাদ, ডক্ট্রিন মানে মতবাদ, আর নেসেসিটি মানে কি? প্রয়োজনীয়তা। এর মানে ধরো তোমার একটা নিয়ম আছে, আইন আছে, কিন্তু তুমি এমন একটা ক্রাইসিসে পড়ে গেছো যেই ক্রাইসিসে তোমার যে বিদ্যমান আইন, এইখান থেকে ক্রাইসিস থেকে উঠে আসতে তোমাকে কি করতেছে না, এই আইন, বিদ্যমান আইনি কাঠামো তোমাকে সাপোর্ট করতেছে না, বা কোনো জানালা খোলা নাই, তখন ওই প্রয়োজনের তাগিদে, প্রয়োজন মোকাবেলায় তুমি যে আইন করো বা যে স্টেপটা নাও, এইটাকে সাধারণত পলিটিক্যাল সায়েন্সে বলা হয় ডক্ট্রিন অফ নেসেসিটি। হ্যাঁ, যে কারণ প্রয়োজনের তাগিদে করতে হয়েছে। তো এইটা আমরা বলেছিলাম যে এরকম মাঝে মধ্যেই কোনো রাষ্ট্রের জন্য যখন ক্রাইসিস তৈরি হয়, তবে ডক্ট্রিন অফ নেসেসিটির সাধারণত এটা একটা পলিটিক্যাল কনসেনসাস বা রাজনৈতিক সমঝোতার মাধ্যমে হতে হয়। ওকে, তারপরে বুঝি নেই। অ্যাট ল, ও আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা, আমরা সংসদের মধ্যে বলেছিলাম যে সংসদে আইন পাশের জন্য যখন খসড়া উত্থাপন করা হয়, দ্যাট ইজ কল্ড বিল। এটাকে বলে বেসরকারি বিল, অথবা শুধু বিল বললেও হয়, যে বিল উত্থাপিত হয়েছে। আর এই বিলটা যখন পাস হয়ে রাষ্ট্রপতির স্বাক্ষর হয়ে যায়, তখন ইট বিকামস অ্যান অ্যাক্ট, এটা কি হয়ে যায়? আইন হয়ে যায়। হ্যাঁ, তো এইটাই। আর ল বলতে আসলে আমরা যে আইনের যে সামগ্রিক ব্যাপারটাকে একসাথে ল বলা হয়, কিন্তু স্পেশালি কোনো একটা বিধানকে, এটাকে যেমন তোমরা লেখা দেখবে না কোথাও যে ল অফ 1956, লেখা আছে অ্যাক্ট অফ 1956, বুঝতে পেরেছো কি না? এর মানে এটা একটা পার্লামেন্টারি টার্ম, যে তুমি যখন এটাকে প্রস্তাব আকারে থাকে, যতক্ষণ না পর্যন্ত পাস হয় ততক্ষণ এটার নাম হয় বিল, আর এটা যখন পাস হয়ে যায় তখন এটা হয়ে যায় অ্যাক্ট। আর এই পুরো আইনি কাঠামোটা, এটা হলো ল। এই ল থেকে আরেকটা মনে রাখবো যে লেজিসলেশন বা লেজিসলেচার মানে কি জানো? আইন পরিষদ। হ্যাঁ, লেজিসলেচার, এই সংসদের
আমরা তো পার্লামেন্ট বলি, কিন্তু এইটার একটা আইনি কাঠামো আছে। পলিটিক্যাল সায়েন্সে এটাকে ধর বাংলাদেশের আইন সংসদকে আমরা বলি সংসদ, কোথাও আর অনেকগুলো নাম আছে বিভিন্ন জায়গায়, কংগ্রেস, এরকম অনেক জায়গা। কিন্তু এটাকে মূলত একদম পলিটিক্যাল টার্মে আইনি ভাষায় বলা হয় লেজিসলেচার। লেজিসলেচার, হ্যাঁ। তারপরে এক্স্যাক্টলি লিঙ্গুয়া ফ্রাঙ্কা। আলাপ করতে ভালো হচ্ছে, ছোট ছোট নোটগুলো ঘুরে ফিরে আসলে রিভিউ হয়ে যায়। আজকে আমরা একটা রিভিশন দিয়ে পরে সামনের দিকে যাব। লিঙ্গুয়া ফ্রাঙ্কা কি যেন বলেছিলাম? লিঙ্গুয়া ফ্রাঙ্কার প্রথম কথা হলো কমন ল্যাঙ্গুয়েজ। কমন এর মানে যেইটা তোমারও মাতৃভাষা না, আমারও মাতৃভাষা না, কিন্তু এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটার মাধ্যমে আমরা মূলত কমিউনিকেট করি। যেমন ধরো তুমি সৌদি এম্বাসিতে ডকুমেন্টস জমা দিবা, তার মাতৃভাষা আরবি, তোমার মাতৃভাষা বাংলা, কিন্তু তুমি ফাইল জমা দিতেছো ইংলিশে। এর মানে এই যে দুনিয়া জোড়া এই যে কমন ল্যাঙ্গুয়েজ, এইটাকে বলে লিঙ্গুয়া ফ্রাঙ্কা। এটা মূলত একটা ফরাসি টার্ম, হ্যাঁ, ওকে। তো এই লিঙ্গুয়া ফ্রাঙ্কার গল্প এসেছিল ওই যে 1947-48 পরে, মানে ওই জিন্না যখন এসে বললেন যে উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ। এই যে স্টেট ল্যাঙ্গুয়েজ বলেছে, তারপরে তখন আমরা বলেছিলাম আসলে সে কি মাতৃভাষা বলেছিল কি না, নাকি রাষ্ট্রভাষা বলেছে। তো রাষ্ট্রভাষা আর মাতৃভাষা তো এক না। এরপরে আমরা বলেছিলাম যে পাকিস্তান তো কয়েকটা প্রদেশ ছিল, তো গোটা পাকিস্তানের লিঙ্গুয়া ফ্রাঙ্কা হবে উর্দু, এইটা নিয়ে এসে বলেছিল। কিন্তু পাকিস্তানের যে আরও ভিন্ন ভিন্ন প্রদেশ আছে, প্রভিন্স আছে, পূর্ব পাকিস্তান একটা, ওদিকে সিন্ধু, এইগুলো মিলে 4-5টা যে ছিল, তাদের প্রত্যেকটা নিজস্ব আবার পার্লামেন্ট আছে কিনা জানো কিনা? যখন এরকম ধরো ইন্ডিয়া থেকে বোঝাই, ইন্ডিয়ার একটা কেন্দ্রীয় পার্লামেন্ট আছে, মানে যখনই এই সিস্টেমে তোমার রাজ্য মানে ব্যবস্থা হয়, এটাকে বলে ফেডারেল সিস্টেম, মনে রাখবা। আমাদের হলো এককেন্দ্রিক সরকার ব্যবস্থা, আর ফেডারেল সিস্টেম মানে হলো আমেরিকান প্যাটার্ন, যেটা ভারতে আছে। মানে হলো তুমি একটা কেন্দ্রীয় সরকার, প্যারালালি কি থাকবে? রাজ্য সরকার। এখন ধরো ভারতের যে প্রত্যেকটা রাজ্য সরকার আছে, সেই প্রত্যেকটা রাজ্য সরকারের মধ্যে আর একটা অ্যাসেম্বলি বা পার্লামেন্ট আছে কিনা? আছে কিন্তু। যেমন ধরো এই যে পশ্চিমবঙ্গের মধ্যে একটা কি আছে? ওই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের মধ্যে কিন্তু একটা পার্লামেন্ট আছে, আবার কেন্দ্রেও তাদের কি আছে? প্রতিনিধিত্ব আছে। তো এই প্যাটার্নটা তো পাকিস্তান তো তখন এই ফেডারেল সিস্টেম ছিল, তখন সেটা বলেছিল যে এই স্টেট টু স্টেট, কেন্দ্রের সাথে স্টেটের যোগাযোগের ভাষা হবে উর্দু, কিন্তু এই প্রত্যেকটা প্রদেশের নিজস্ব ভাষা কি হবে সেইটা ঠিক করবে ওইখানকার স্থানীয় পার্লামেন্ট। এখন তুমি এইটা বাংলার চিন্তা না করে তুমি যদি গোটা পাকিস্তানের কথা চিন্তা করো, এখন ধরো তুমি একটা মেইল পাঠাইলা, চিঠি পাঠাইলা ইসলামাবাদে বাংলায়, আর সিন্ধিরা পাঠাইলো সিন্ধি ভাষায়, রাইট? এরকম 3-4, তাহলে তো আবার প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য আবার হেড অফিসে ইন্টারপ্রেটার লাগবে, এটা তো সম্ভব না। এই জন্য বলেছে স্টেট টু স্টেট। এই লিঙ্গুয়া ফ্রাঙ্কাটা হবে কি? উর্দু। আর নিজেদের পার্লামেন্টারি ভাষা কি হবে, স্কুল কলেজের কি, সেটা ঠিক করবে। যেমন এইখানকার স্বাভাবিকভাবে পার্লামেন্টারি ভাষা কি হবে? বাংলা। আবার যদি সিন্ধিতে হয় তাহলে তারা করবে কি? সিন্ধ, এরকম করে। তোমরাই ফাঁকে একটা বইয়ের নাম বলে রাখি, তোমরা যদি এই গল্প খুব ভালো করে পড়তে চাও, ওই সময় ডকুমেন্টেড কথা তো আন্দাজে বললে হবে না। একটা বইয়ের নাম আছে আমরি বাংলা ভাষা, ফাহমিদুর রহমানের লেখা। আমরি বাংলা ভাষা, আমাদের বাংলা ভাষা কেন্দ্রিক যে রাজনীতিটা করা হয়েছে, এই রাজনীতির ফাহমিদুর রহমান, উনি মূলত একজন মনোবিজ্ঞানী, কিন্তু উনি খুবই, হ্যাঁ, আমরি বাংলা ভাষা। হ্যাঁ, ওই যে গান শোনো না যে মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা, এই যে এই আমরি বাংলা ভাষা ওনার বইয়ের নাম। তোমরা চাইলে আরও একটা বইয়ের নাম ওনার লিখে রাখো, তোমাদের যদি হিস্ট্রি নিয়ে কারো বেশ আগ্রহ থাকে, ছোট পাতলা বই, কিন্তু এটা তোমাকে খোরাক দিবে, বঙ্গ বাংলা বাঙালি। বঙ্গ বাংলা, এই দুটো খুব কানেক্টেড, এই জন্য বললাম, কারণ হলো এই যে আমরা বাঙালি জাতি কবে থেকে হয়ে উঠলাম, বুঝতে পেরেছো কি না, এইটা তো তোমার জানা দরকার। তো এই যে এই বইয়ের নামটা হলো বঙ্গ বাংলা বাঙালি, একই লেখক। এটা পাতলা বই, তোমরা আগ্রহ থাকলে কিনে পড়তে পারো। আর ইংলিশ, এইটা আমি ত্রিপুলির ক্লাসে বলতাম না, কিন্তু ইংলিশে যেহেতু তোমরা তো বৃহত্তর অর্থে লিটারেচারই পড়বা, এবং সেই হিসেবে এগুলো তোমার জন্য কাজে লাগতে পারে। আর কেউ একটু নোট নিও যে আজকে ক্লাসের শেষের দিকে বঙ্গ বাংলা বাঙালি বা বঙ্গ আমি কেন বললাম এটার সাথে, এটার একটা তাৎপর্য আছে, কারণ আমরা আগামী দুটো ক্লাস একটু হিস্ট্রির দিকে মুভ করব, যেটা হলো ইমার্জেন্স অফ বাংলাদেশ।
যে বাংলাদেশের অভ্যুত্থানটা কীভাবে ঘটলো, হ্যাঁ এটা বলতে গিয়ে আমরা এটা নিশ্চয়ই বলবো। এরপর কী আছে বলো তো? স্টেট ভার্সেস কান্ট্রি। এখানে আমরা বলেছি দেখো দেশ কিন্তু মানে দেশ বলতে যে কান্ট্রি বলি, পলিটিক্যাল সায়েন্সে বা এই টার্মে কান্ট্রি আসলে কিছু না, এটা হলো স্টেট। কী আছে টার্মটা? স্টেট। যেমন একটা সার্বভৌম দেশ, এটা হলো সভারেন স্টেট, সভারেন স্টেট। হ্যাঁ, তারপরে আচ্ছা সব কান্ট্রি কিন্তু স্টেট হয়ে ওঠে না। ধরো অনেক দেশ আছে যার আন্তর্জাতিক স্বীকৃতি নেই, কিন্তু সে দেশ, মানে এটা কি হয়ে উঠতে পারতেছে না, স্টেট হয়ে উঠতে পারতেছে না। তো একটা রাষ্ট্র হতে হলে কী কী দরকার? তার জনগোষ্ঠী দরকার, তার সার্বভৌমত্ব দরকার, একটা সরকার দরকার এবং বহির্বিশ্বের মানে তোমার অ্যাপ্রুভাল দরকার এক ধরনের। তো অনেক দেশিতে ধরো একটা মিস করে, সেই হিসেবে দেশ কিন্তু অনেক, কিন্তু তুমি যখন জাতিসংঘের কাঠামোতে বলবা তখন শব্দটার ব্যবহার কি করা হয়? স্টেট। ঠিক আছে, হ্যাঁ। তারপর ব্লু ইকোনমি মানে কি জানো? সমুদ্র অর্থনীতি। ব্লু ইকোনমি, যেটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য 2-3টে যেটা খুবই একদম মানে গ্রোয়িং, এর একটা হলো বাংলাদেশের ব্লু ইকোনমি, আমাদের সমুদ্র অর্থনীতি। হ্যাঁ, বিশেষ করে আমরা আমাদের সমুদ্রকে কিভাবে ইউটিলাইজ করে এখান থেকে প্রচুর পরিমাণ বেনিফিট নিতে পারি। যেমন দেখো বাংলাদেশের একটা জিনিস তো ব্যবহার করতে দেয় হয় না, এবং এটা এখন পর্যন্ত ভারত এটাকে ইউটিলাইজ করতে দেয় না। পৃথিবী, তোমরা সোয়াচ অফ নো গ্রাউন্ডের নাম শুনেছো? এটা কোথায়? সোয়াচ অফ নো গ্রাউন্ড বে অফ বেঙ্গলেই, কিন্তু এটা আমাদের সুন্দরবন থেকে খুব কাছে, আমাদের ভূখণ্ডের মধ্যে। এই সোয়াচ অফ নো গ্রাউন্ড হলো পৃথিবীতে সম্ভবত এই একটা বা দুইটার মধ্যে একটা, যেটা হলো এটা সোয়াচ অফ নো গ্রাউন্ড মানে জিনিসটা কি বোঝো কি না, মানে গ্রাউন্ডলেস, সমুদ্রের নিচে যেতে 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 মানে এটা আসলে কোথায় গিয়ে তলা আর খুঁজে পাওয়া যায় না। তো এইরকম একটা হলো, ওইটা সম্ভবত 20 কিলোমিটার জুড়ে আমাদের ওই জায়গাটা, যেখানে বঙ্গোপসাগরের যে এইরকম একটা, এবং এই জায়গাটা হলো এই যে ডলফিন টলফিন এগুলোর অভয়ারণ্য। হ্যাঁ, তোমার এগুলোর একদম আর কি সবচেয়ে বড় অভয়ারণ্য হলো এই সোয়াচ অফ নো গ্রাউন্ড। প্রচুর রিসোর্সেস, এটাকে যদি তুমি এখন তুমি এইটা যদি ইউজ করতে চাও, মানে এইটার যে জিনিস আছে এইটাকে তুমি যদি ধরো কাজে লাগাইতে চাও, তাহলে তোমার কি লাগবে? আগে ওই সোয়াচ অফ নো গ্রাউন্ডে যাওয়ার মতো তোমার ক্যাপাসিটি থাকতে হবে বারবার। ধরো আমাদের যদি টেকনোলজি খুব সাউন্ড থাকতো, তাহলে এই সোয়াচ অফ নো গ্রাউন্ডকে ট্যুরিজমে ইন্টিগ্রেট করে শত শত কোটি টাকা কামাই করা যেত। যত তো এই যে মালদ্বীপ, তোমার তার তো মূল রেভিনিউ কিসের? ট্যুরিজম, আর কিচ্ছু না। একটা ট্যুরিজম দিয়ে তুমি বাংলাদেশের, এবং তোমরা যারা টুকটাকে যে ধরো নেপাল ভুটানও গেছো, দেখবা এখানে গিয়ে এমন কি স্পেশাল আছে নেপালের, ধরো মাউন্ট এভারেস্ট ছাড়া, যে বাংলাদেশে কোনো না কোথাও এটা নাই। কিন্তু যেটা ওই ছোট একটা জিনিসটাই তারা এমনভাবে গুছিয়ে টুছিয়ে রাখে যে এটা, আর বাংলাদেশ হইলো তোমার কক্সবাজার পর্যন্ত গেলেও শুনবা যে মাসে একটা দুইটা যে রেপ কেস আছে, এবং যে কোনো জায়গায় ধরো বিদেশি বাংলাদেশি মানুষ পাইলেই মুরগি বানাই দেয়, জিনিসপত্র বিক্রি করে এরকম করে সেরকম কইরা। তো আর বিদেশি পাইলে তো কথাই নেই, বুঝতে পেরেছো কিনা? মালদ্বীপের নিয়ম হলো যদি কোনো ট্যুরিস্ট কোনো লোকাল পিপল সম্বন্ধে জাস্ট অভিযোগ জানায়, অভিযোগ সত্য না মিথ্যা তার আগে তার অ্যারেস্ট করা হবে। এটা হলো প্রথম কথা, কোনো কথাই নেই, আগে অ্যারেস্ট করা হবে। মানে তার ট্যুরিজম হলো যেহেতু তাদের প্রধান জায়গা, এর মানে তারা ভীষণ সেফ। তো বাংলাদেশের ট্যুরিজম নিয়ে তো ধরো কোনো কাজ বাংলাদেশের যা ছিল, এটাকে যদি ট্যুরিজমটা মোটামুটি করা যেত, ব্র্যান্ডিং করা যেত, এটা তো বিরাট একটা রেভিনিউ জেনারেট করতে পারতো। এইটা এই জন্য বললাম যে সোয়াচ অফ নো গ্রাউন্ড আমাদের এমন একটা জায়গা যে এখান থেকে আমরা যদি ওভাবে করতে পারতাম, তাহলে ওইখানে মানুষকে নিয়ে যাওয়া, ওগুলো দেখাই আনা, তাহলে আমাদের অনেক টাকা ওখান থেকে আর্ন হতো। তারপরে এইগুলো, এরপরে আমরা এই আলাপ টালাপ করে আমরা সংবিধানে ঢুকে গেছি, রাইট? সংবিধানে ঢুকেছি 3টে কারণে। একটা দেশকে তুমি 3ভাবে চিনবা। প্রথমত, দেশটায় ঢোকার আগে তার বাহিরের থেকে, যেটা আমরা ম্যাপ থেকে বাহির থেকে দেখলাম যে এর ফাঁকে আমরা আরেকদিন আলাপ করেছি বাংলাদেশ ইন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে বা আন্তর্জাতিক ঘটনা প্রবাহের মধ্যে বাংলাদেশের অবস্থানটা কেমন। সেখানে আমরা বাংলাদেশের সাথে চায়নার সম্পর্ক, বাংলাদেশের সাথে ভারতের, পাকিস্তান অথবা সাউথ এশিয়ার অন্য কান্ট্রির সাথে এইটার একটা আমরা আলাপ করবার চেষ্টা করেছিলাম। এটা হয়তো আরও একদিন আমরা আলাপ করব। তো প্রথম হলো তুমি যে কোনো দেশকে যদি বুঝতে চাও, আগে বাহির থেকে তার জিওপলিটিক্যাল লোকেশনটা দেখা, এটা খুব ইম্পর্টেন্ট। আমি তাকে দেখলাম, এরপর ভিতরে ঢুকেই এই রাষ্ট্রটা কিভাবে চলে, এইটা 2টা জিনিসের দিকে তাকাইতে হয়।
এক নম্বর হলো তার আইন, মৌলিক আইনগুলো কি। এর মানে যে কোনো রাষ্ট্রের মৌলিক আইন হলো তার সংবিধান। প্র্যাকটিসে আছে কি না এটার আগে হলো আছে কি আইনে। এর মানে হলো সংবিধান হলো তার কি সব থেকে আইনের বড় উৎস একটা। আর একটা হলো তার ইকোনমিক্স, তার ফাইন্যান্স, মানে তার পুরো বাজেট সিস্টেমটা কি, তার টোটাল রেভিনিউ কোত্থেকে আসে। ধরো এই যে বাংলাদেশের বাজেটে যে তিনটে চারটা খাত থেকে সব থেকে বেশি আসে বাংলাদেশের জিডিপি, কোন কোন খাত বলো তো কয়েকটা। বাংলাদেশে আমাদের আর্নিং হয় মূলত কোন কোন সেক্টর থেকে বেশি? সেবা, কৃষি আর শিল্প। এখন ধরো গার্মেন্টস কোন খাতের মধ্যে? শিল্প। সেবা খাতের মধ্যে কি কি? চিকিৎসা, পরিবহন, তারপর শিক্ষা, তারপর আসলটাই বলো না যেটা সেবা খাতের সব থেকে বড় ইনকাম। সেবা খাতের মধ্যে সব থেকে যেটা বড়, যেখান থেকে রেভিনিউ বড় হয়, হ্যাঁ না না, ওষুধ ইন্ডাস্ট্রি। শোনো, এটা অনেকে কনফিউজ করে ফেলে। ওষুধ তুমি যখন কিনো তোমার জন্য হইলো এটা সেবা, যে বিক্রি করে তার জন্য কি? তার জন্য তো বিজনেস, মানে ওটা ইন্ডাস্ট্রি। বুঝতে পেরেছো কিনা? আরে সেবা খাতের সব থেকে বড় জায়গাটা বলতে পারো নাই, টেলিকমিউনিকেশন। এইখান থেকেই সব থেকে বেশি আর্ন সেবা খাতের। এই যে হাজার হাজার কোটি টাকা তোমার এই যে ফোনে কথা বলো আর যে ভ্যাট ট্যাক্স কাটে কয়েক জায়গায়, এইটাকে যায় করি, এইটা তো এই সেবা খাত থেকে। তো হলো সেবা খাত, তারপর ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রির মধ্যে হলো কোনটা কোনটা? অবশ্যই এক নম্বরে রেডিমেড গার্মেন্টস, যেটা ডিক্লাইনিং, বাংলাদেশের জন্য অশনি সংকেত, এবং ইন্ডিয়ার এখানে একটা বিরাট আছে, মানে ভূমিকা আছে এটা ডিক্লাইনিং করার ক্ষেত্রে। এরপরে আর আস্তে আস্তে সব থেকে কন্ট্রিবিউশন কমে যাচ্ছে কোনটার? তিনটে খাতের মধ্যে সেবা, শিল্প, কৃষি। কমে যাচ্ছে কোনটার? কৃষি। আর এক সময় ছিল কৃষি সব থেকে কী করতো? বেশি রেভিনিউ জেনারেট করতো। যদিও যাদের জিডিপি ভালো তাদের কারোরই প্রধান রেভিনিউ কৃষি থেকে আসে না। এর মানে আবার এই না এখন বাংলাদেশের কৃষি থেকে ধরো তুমি স্বাভাবিকভাবেই ধরে নাও কৃষি তো প্রতিদিন ডিক্লাইনিং। ধরো কৃষি থেকে কমে গেলে এটা তোমার ইস্যু না, কিন্তু তুমি খাবা কি? এখন তুমি তোমার কৃষি কমাই ফেলার পরে তারপর খাওয়া তো তোমার লাগবে, নিজে উৎপাদন করার বাইরে থেকে আনো। এর মানে কি তুমি তারপরে কি করবা? ইম্পোর্ট করবা। তো ইম্পোর্ট করা মানে কি বোঝো? ইম্পোর্ট করা মানে হলো তোমার রিজার্ভ থেকে সব টাকা বাইরে দেওয়া, ফাঁকা করে ফেলা। একটা দেশ কয়েকটা ইন্ডিকেটর দেখে এইটার মান কেমন এটা দেখে ইন্টারন্যাশনালি। নাম্বার ওয়ান হলো প্রথমে তাকায় তার বৈদেশিক কত, মানে যেটা আমরা ফরেন কারেন্সি বলি না, রিজার্ভ। কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ কেমন তার, কারণ তোমার ব্যাংকে তোমার রিজার্ভ কত এইটার উপরে ডিপেন্ড করে তুমি কার কাছ থেকে কত লোন পাবা, কার সাথে কত নেগোশিয়েট করতে পারবা। যেমন হাসিনা তো এইটারে তোমার রিজার্ভ কমাইতে কমাইতে একদম 10 ইসের কাছে নিয়ে আসছিল। এই সরকারের ইতিমধ্যে একটা সাফল্য যে এইটার ইতিমধ্যে অনেকখানি সামনে নিয়ে গেছে। নাম্বার 2, তার ঋণ কত, বৈদেশিক ঋণ। তো এই যে ডেভেলপমেন্ট করছে দুনিয়ার সব ঋণ কইরে তলাইয়া, মানে এলাকায় এক ধরনের লোক আছে দেখবা কেমনি ফুটানি করে 10 দোকানে টাকা পায় কিন্তু মুরগি ছেড়া ভাত খায় না। দেশি চাল, মানে গপ্পর শেষ নাই, খাবে 3 বেলা ওস্তাদি খাওয়া, কিন্তু এমন কোনো দোকান এলাকায় নাই তার কাছে টাকা পায় না। এইটা একটা ফুটানি। আর এক মানুষ হয়েছে খায় ডাল ভাত যা খাইতে থাকে তার কাছে 1 পয়সাও কেউ পায় না। এটা একটা গল্প, তোমরা ওই যে এই গল্পটা এসেছিল কোন বইটাও যেন ভুলে গেছি, যে ওই মানে তোমাদের জেনারেশনের একজন ইন্টারভিউ করতেছে, আচ্ছা বলো তো এই মানে দুজনের ফাইন্যান্সের মধ্যে তোমার দাদা কেমন ছিল, মানে তোমার দাদা ধনী না তুমি কীরকম? তো বললো যে আমার তো একটা ভালো ফ্ল্যাট আছে একটা আরবান এরিয়ায়, এবং আমরা এরকম বলে। তোমার দাদা বলে সে তো একটু গ্রাম থেকে ওঠা মানুষ, তার অত সচ্ছলতা ছিল না। তারপরে গল্প যে আচ্ছা সে তার ফ্যামিলিতে কয়জন খেতে, বলে সে প্রতিবেলায় আমার দাদার পরিবারে আমরা 20 জন খেতাম, মানে তখন আমার সবাই। তোমার দাদার ঋণ ছিল কত? না তার ঋণ টিন ছিল না। এরকম অনেক গল্প। এরপরে তোমার এই কি, আমার একটা আরবান ফ্ল্যাট আছে, গাড়ি আছে, তো তোমার এগুলো কি লোন নিয়ে কেনা? হ্যাঁ লোন তো অবশ্যই আছে, বাড়িতে লোন আছে। তোমরা খাও কয়জন? আমার ফ্যামিলিতে আমরা 4-5 জন। এবার বলছে তুই ধনী বেটা না, ধনী তুই, 20 জন খাইছে, এরপরে 1 টাকাও লোন নাই। এরপরে সেই আর তারে বলতেছো সে তো একটু অসচ্ছল ছিল, আর তুমি বিরাট সচ্ছল হয়ে গেছো, তোমার গাড়িও লোনের বাড়িও লোনের, খাওয়া মাত্র 4 জন। বুঝতে পারছো? এই হলো অবস্থা। তো যাই হোক, এইটা আমি কেন বললাম যে একটা দেশ এভাবে দেখে।
একটা দেশকে তুমি যে তারা কীভাবে ট্রিট করবা, তার রিজার্ভ কত আছে, এই রিজার্ভের উপরে ডিপেন্ড করে তুমি IMF থেকে কত লোন পাবা, ওয়ার্ল্ড ব্যাংক থেকে কত লোন পাবা। কারণ কেউ তোমার তার চেয়ে বেশি লোন দিবে না, সে তুমি যদি লোন দিতে ফেল করো তাহলে রিজার্ভ থেকে যেন দিয়ে মিটাইতে পারো। ওই যে মানুষ বলে না তেলে মাথায় তেল দেওয়া, এইটাই। তোমার আমি সেই কয় টাকা লোন দিব, তুমি দিতে না পারলে তোমার বাসায় ফার্নিচার বেচে যেন নিয়ে আসতে পারি। তো তোমার বাসায় ফার্নিচার দিয়েছে সব নিয়ে 1500 টাকার, তোমার তো 10,000 টাকা লোন দেবো না, আশা আর ব্রাকের মতো, বুঝো নাই? যে কিস্তি আনার ব্যাপার, কিস্তি আনতে গেলে না পাইলে এরপরে গরু নিয়ে আয়, ছাগল নিয়ে আয়, আইনে বাইন্দে থই, যে এরপরে তোমরা নিয়ে যাবা, এই হলো অবস্থা। এখন তো এইটা বললাম ফরেন কারেন্সির ব্যাপার। তাহলে তোমার এখন যেটা বুঝবা সেটা হলো যে আয়ের 3টে খাত, আয়ের তো অনেকগুলো খাত, প্রধান খাত 3টা, ইন্ডাস্ট্রি, তারপর কি বললাম, ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার অ্যান্ড সার্ভিস আর কি, যেটা সেবা খাত ধরো। এখন এইটার মধ্যে স্বাভাবিকভাবে বাংলাদেশে গ্রোয়িং হলো সেবা খাত, ডিক্লাইনিং কোনটা, কৃষিখাত। এখন এইটাকে অনেকে গুড সাইন হিসেবে এভাবে দেখে যে কৃষিখাত তো কমবেই, বরং আমাদের ইনফ্রাস্ট্রাকচার মানে টেকনোলজিতে বাড়াইতে হবে, শিল্পে বাড়াইতে হবে, এটা ভালো। কিন্তু অন্যদিকটা আবার দেখে না যে কৃষিখাত যদি কমে কমে এরকম চলে যায় যে সব খাবার তখন কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে, তাইলে কি হবে, তাইলে তুমি ওই যে শিল্প খাত থেকে পাইয়া যে রিজার্ভ বাড়াইতেছো, এইটা আবার ওই কৃষি পণ্য ইম্পোর্ট করতে গিয়ে সব ফাঁকা হয়ে যাবে। মানে বুঝছো কি না? ঢাকার অনেক মানুষ আছে যাদের ফ্ল্যাট কেনার ক্যাপাসিটি আছে কিন্তু ভাড়া থাকে, এটা জানো কি না? কেন? কারণ হলো 2টা। হিসাব করে সে যদি ফ্ল্যাট কিনে, ফ্ল্যাটে যদি লোন না দেখায় তাহলে তার অনেক বেশি পরিমাণ ট্যাক্স দিতে হয়। তো ট্যাক্স দেওয়ার পর সে যে পরিমাণ টাকা তার যাবে, এর থেকে সে যদি ভাড়া থাকে তার সেভিংস বেশি হবে ওই পরিমাণ ফ্ল্যাটে সে ভাড়া থাকলে। এই জন্য দেখবা বহু টাকার মালিকও সে লোন ছাড়া কেউ, বাংলাদেশের আইনি কাঠামোই এমন, তুমি একদম খুব সহজ সরল মানুষ, যে ভাই আমার টাকা পয়সা আছে, আমি লোন করবো কেন, আমি ঠিক আছে 80 লাখ টাকা দিয়ে ফ্ল্যাটটা কিনে ফেলবো। কিন্তু এইটি হলো ভালো চিন্তা, কিন্তু তোমার রাষ্ট্রীয় নিয়ম এমন তোমার ভালো থাকতে দেবে না। তোমার উপর ভ্যাট তৈরি হবে যে কত % তুমি হিসেবে করবে না। আর যেই দেখাবো যে আমার 15 বছরের লোন, এই লোন দিয়া এই 15 বছর তোমার ভ্যাট ট্যাক্স মওকুফ, এরপর থেকে তোমার ভ্যাট ট্যাক্স বাড়তে থাকবে। অনেকে দেখবা ঢাকায় বিল্ডিং করে বাইরে প্লাস্টার করায় না, এগুলোর তো পলিসি আছে, বাড়ি কমপ্লিট না ভাই, করতে পারতেছি না এই জন্য ট্যাক্স কম, বুঝো নাই? দেখবা ভিতরে ডেকোরেটেড, বাইরে প্লাস্টার নাই, বাড়ি কমপ্লিট করতে পারতেছি না, অর্ধেক করে রাখি দিতেছে ছাদের উপরে, আর যেই ডেকোরেটেড রোড তখন ট্যাক্স বাইরে যায় সিটি কর্পোরেশনের। তো এই জন্য হইলো তুমি যত লোন দেখাবা তখন তোমারই কমবে। এই জন্য হলো রাষ্ট্রের তো কিছু জায়গায় মানুষ ভালো থাকতে চাইলেও পারে না, তারা লোন নিয়ে নিয়ে দেখাইতে হয় যে এই আমার লোন আছে, আমি এটা চালাইতে পারতেছি না। আচ্ছা যাই হোক, এরপর আমরা কোন খাতে ছিলাম বলো তো? ওকে, তো সংবিধানে আমরা যে ব্যাপারটা বললাম, তুমি যে কোনো দেশের ভিতরকার ভ্যালুস কেমন দেখতে তোমার সংবিধান দেখতে হবে। আর বাংলাদেশের সংবিধানে যেটা হয়েছে এটা হলো এখানে অপ্রয়োজনীয় কিছু জিনিস আছে যেটা সংবিধানে না থাকলেও চলে। ধরো বাংলাদেশের কর্ম কমিশন, যেটা দিয়ে BCS এর নিয়োগগুলো হয়, কর্ম কমিশন কিভাবে গঠন হবে এইটা সংবিধানে আনার মতো গুরুত্বপূর্ণ বিষয় না, এটার জন্য ভিন্ন অ্যাক্ট করে দিলেই হয়। বুঝতে পেরেছো কি না? এটা এখানে দরকার নাই, বরং সংবিধানে দরকার এই যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তারপরে হলো ফান্ডামেন্টাল রাইটস, এই যেগুলো বললাম এগুলো ইটস ওকে। মানে বাংলাদেশের সংবিধানে এখন যা আছে এর অর্ধেক করলেই হয়। অপ্রয়োজনীয় বলতে এই জিনিসগুলোকে কি ভিন্ন বিধিবদ্ধ আইন করলেই হয়। সেক্ষেত্রে আমরা সংবিধানকে 3টে ভাগে পড়েছি, আসো সংবিধানকে রিভিউ করি। বাংলাদেশের সংবিধানের ভাগ কয়টা? ভাগ 11টা ভাগ। বাংলাদেশের সংবিধানের মোটাল ভাগ কয়টা? 11টা। অনুচ্ছেদ কয়টা? 153টা। গুড। 11 ভাগের প্রথমটা কি? প্রজাতন্ত্র। এরপরে 2 নম্বরে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, 3 মৌলিক অধিকার, 4 নির্বাহী বিভাগ, 5 আইন বিভাগ, 6 বিচার বিভাগ, 7 নির্বাচন, 8 মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, 8 কর্ম কমিশনে যেটা বললাম, 9 কি না 10 হলো সংবিধান সংশোধন। হ্যাঁ না, ওটা তো মৌলিক অধিকারের মধ্যে একটা পার্ট। কোনটা জন্য মিস করে আসছে অথবা 2বার বলছে? নির্বাচন তো বলছি, তাহলে একটা ডাবল বলা হয়েছে। আর 11 নম্বর হলো বিবিধ। এখন এই সংবিধানের মধ্যে তোমরা কি জানো কিনা এই 11টা ভাগ ছাড়াও এরপরে কিছু তফসিল আছে। তফসিল, এই তফসিলের মধ্যে এই আওয়ামী সরকার এসে ঢুকাইছে 7ই মার্চের ভাষণ, এরপরে আরও যা যা আছে আর কি, এগুলো তো সংবিধানে রাখার মতো কোনো ব্যাপার না।
আচ্ছা একটা টার্ম দেখি পারো কিনা তোমরা, এইটা নিয়ে তো আলোচনা চলতেছে, দেখি লেখো তো যে হাসিয়া মানে কি, হাসিয়া সংবিধানের একটা গুরুত্বপূর্ণ টার্ম, দেখি পারো কিনা কেউ। আর ইয়ে নেই, মার্কারি নেই, হয় আকার, এরপরে লেখো তালব্য রস্য ইকার অন্তস্থি আকার, হাসিয়া সংবিধানের এটা একটা টার্ম, বলতে পারো হাসিয়া কি? কেউ বলতে পারলে এক কাপ কফি খাওয়াবো, বলো। বলো বলো, সংবিধানে কিছু গুরুত্বপূর্ণ টার্ম আছে, এর একটা টার্ম কি বললাম, হাসিয়া। যে হাসিয়া কি সংবিধানে? শোনো আমি তোমাদেরকে একটু বলি, আমি তোমাদের তো এই ডিসেম্বরেই কুইজ শুরু হবে, আমি কিন্তু এরকম ছোট ছোট প্রশ্ন করব টেকনিক্যাল টার্ম দিয়া। আমি প্রশ্ন করব হোয়াট ইজ স্যাটেলাইট স্টেট, আমি যেটা ক্লাসে বলিনি এটা কোনো সময় বলবো না, কোনো না কোনো সময় আমি বলবো স্যাটেলাইট স্টেট কি, ডিফারেন্স বিটুইন ট্রানজিট অ্যান্ড করিডোর, বুঝতে পেরেছো কিনা? আমি জিজ্ঞেস করবো এরকম করে, সেভেন সিস্টার্সের কোন কোন দেশগুলো, রাজ্যগুলো বাংলাদেশের সীমান্ত লাগোয়া, এই চারটার নাম বলো, এবং কার কোন কোন জেলার পাশে? হ্যাঁ এই এখন বলতেছি না, আলোচনায় রাখছি না, এই জন্য ইজি, এটি যখন করব তখন দেখবা তুমি এলোমেলো হয়ে গেছে, বুঝতে পারছো কিনা? এলোমেলো না হও তাই তো ভালো, কিন্তু আমি মানে কি কাকে বলে কত প্রকার এইগুলো নিয়ে কোনো প্রশ্ন আমার হবে না, প্রশ্ন হবে একদম ছোট ছোট টু দি পয়েন্টে, যাতে জিনিসটা তুমি বোঝো। আমি হয়তো বলবো যে সংবিধানের 11টা ভাগের শুধু নাম লিখে দাও, আমি বলবো অ্যাটর্নি জেনারেল সংবিধানের কোন ভাগের মধ্যে পড়েছে? অ্যাটর্নি জেনারেল পদটা বলো, নির্বাহী বিভাগ, রাইট? আচ্ছা তাহলে এইমাত্র যেন কোনটা বলতে চেয়েছিলাম, হাসিয়া। হাসিয়া হইল সংবিধানে কিছু কিছু টার্ম লেখা আছে, এই টার্মটা কি বুঝায় এটার আবার একটা ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা টিকা বলো না, টিকা সংবিধানের মধ্যেও ধরো আমি তোমাকে বললাম যে টেকনোক্র্যাট মন্ত্রী, টেকনোক্র্যাট পড়াইছিলাম একদিন, রাইট? এটা কিন্তু এইগুলো জিজ্ঞেস করবো টেকনোক্র্যাট কোটা, তো এখন এইটা দিয়ে সে কি বুঝায় এইটা নিচে ছোট্ট করে লেখা আছে। কোরাম বললাম, কোরাম, কোরাম, কোরাম মানে কি বলতো? জাতীয় সংসদে কোরাম হয় কতজনে? CORUM, কোরাম। যে কোনো মিটিংয়ে বলে যে মিটিং কোরাম পূরণ হয়েছে, বলতো কোরাম জিনিসটা কি? ধরো এবার তোমার বুঝাই, তোমরা এখানে 20 জন লোক আছো, তোমরা একটা কমিটি গঠন করছো, এখন এখানে একটা ডিসিশন মেক করবা, এখন ওইখানে তোমরা আগে করা থেকে মিনিমাম কতজন হইলে, উপস্থিত থাকলে ওইটার একটা ডিসিশন গ্রহণ করা যাবে। এখন ধরো 20 জনের মধ্যে আসছে 5 জন, এখন এই 5 জন মিলে মিটিংয়ে একটা ডিসিশন নিতে পারবে কিনা, তো তোমরা ঠিক করলা যে মিনিমাম 3 ভাগের 1 ভাগ অথবা কমপক্ষে অর্ধেক লোক যদি কোনো মিটিংয়ে উপস্থিত থাকে, তাহলে সেটা কি হবে, মিটিংয়ের ডিসিশন মেকিং করার ক্ষমতা থাকবে। তাহলে 20 জনের মধ্যে অর্ধেক হইল কয়জন? 10 জন। তাহলে যদি তোমাকে প্রশ্ন করাই তোমাদের কোরাম হয় কতজনে, উত্তর হলো 10 জন। এটা হলো কোরাম পূর্ণ হওয়া, কোরাম পূর্ণ হওয়া। তাহলে জাতীয় সংসদে কতজন এমপি উপস্থিত থাকলে কোরাম পূর্ণ হয় বলো তো? মিনিমাম। যদি সেটা না হয় তাহলে সংসদ চালু করা যাবে না, সংসদ অধিবেশন রান করানো যাবে না। যেমন সব জায়গায় থাকে যে এতজন মেম্বার যদি না হয় তাহলে মিটিং শুরু করা যাবে না, এটা কি বলে কোরাম, মানে কোরাম পূরণ না হইলে মিটিং করা যাবে না। জাতীয় সংসদে লেখো 60 জন, মিনিমাম 60 জন এমপি না থাকলে কোরাম পূর্ণ হয় না, এর মানে কোরাম পূর্ণ হয় 60 জনে। হ্যাঁ 60 জন, 60। তোমাদের সাথে একদিন আমার সকালে ক্লাস থাকলে ভালো হতো, তখন তোমাদের এনার্জি থাকতো, এখন সবাই টায়ার্ড হয়ে গেছে। ব্যাক টু ব্যাক ক্লাস করছো না 2-3টা, এমনিতেই টায়ার্ড লাগে। তোমরা এই যে বিকেলে ক্লাস করো, আমি জীবনে আমার সারা জীবনে বিকেলে ক্লাস করার আসলে এক্সপিরিয়েন্সই নেই, নিজের ভার্সিটি লাইফেও খুব কম হয়েছে। ক্লাস শুরু হবে 8টায়, ক্লাস শেষ হয়ে যাবে 2টার মধ্যে শেষ। তোমরা আসো 10টায়, তাও 10টার ক্লাস আসতে আসতে বাজে 11টা। এই কালচারটাই আমার ভালো লাগে না, 2টার মধ্যে পড়াশোনা শেষ, এরপর থেকে বলা আপনার টাইম, এই টাইমে বলা আপনার খেলবে, এই টাইমে ক্লাস কিসের? তোমরা তো খেলতে না, তোমরা তো প্রেম করতে, তাও ভালো ক্লাসে থাও। ওকে হ্যাঁ, তোমাদের এই ধর মানে আমার এইটা, আমি যেই প্রতিষ্ঠানে ছোটোবেলা থেকে পড়ছি, আমাদের ছিল আজীবন 8টা থেকে 1.5টা ক্লাস, কোনো ব্রেক ছিল না, একদম ইন্টার পর্যন্ত। শীত গ্রীষ্ম যা আছে, সকাল 7:30 থেকে 8টা পর্যন্ত অ্যাসেম্বলি, 8টায় ক্লাস শুরু, 1.5টায় শেষ, ব্যাস একটা না। আমার খুব টায়ার্ড লাগতো ছোটোবেলা দেখে, আমি অবশ্য হয়তো প্র্যাকটিসের মধ্যে দিয়ে যাই না, ওই যে আমাদের সাথে বন্ধুরা যারা 6, 7, 8 স্কুলে পড়তো,
ওরা ওই যে 4টার পরে যখন স্কুল থেকে ফিরতো, ব্যাগ নিয়ে হাঁটতে পারে না, টায়ার্ড, এরকম করে আমার দেখেই খুব টায়ার্ড লাগতো। মানে ভাত খাই এটাই আবার ক্লাস, আবার এই কি, এইটা এসে ভার্সিটিতে হয়েছে আর কি, সেটাই শোনা। আচ্ছা ওকে, তাহলে কোরাম হয় কতজনে? 60 জনে। তাহলে এরপর কোনটা বলতেছিলাম সংবিধানের? হাসিয়া। হাসিয়া মানে হইল এই যে নিচে টিকে লেখে না, টিকা, এই টিকাটাকেই সংবিধানের ভাষায় বলা হয়, মানে কোনো শব্দের নিচে ছোট করে ব্যাখ্যা লিখে রাখো, টিকা বা ব্যাখ্যা। হাসিয়া মানে হলো কি? সংক্ষিপ্ত ব্যাখ্যা বা টিকা। মজার ব্যাপার হলো সংবিধানের এই হাসিয়া শব্দটা একটা আরবি শব্দ। হ্যাঁ, তোমাদের যদি কোনো বন্ধু বান্ধব মাদ্রাসায় পড়ে, এটা দেখাইতে পারলে ভালো হতো। মাদ্রাসায় দেখবা যারা মূল টেক্সট পড়ে, এত বড় বড় বই হয় যেটা ওরা কিতাব বলে, তো ওই কিতাবের একটা সিস্টেম হলো, কিতাবের ঠিক মাঝখানটা এটুকুন থাকে মূল টেক্সট, আর মাঝখানের বাহিরে আবার ওই টেক্সটের প্রচুর ব্যাখ্যা ছোট করে লেখা থাকে, প্রচুর, ওইটাকে বলা হয় হাসিয়া। হ্যাঁ, ওই যে মাঝখানে ধরো একটা A4 সাইজের চেয়েও ডাবল হয় মাদ্রাসার বড় কিতাবগুলা, দেখবা হাদিসের এই সাইজ হয় না, এর মধ্যে দেখবা এই মাঝখানে এটুকুন মূল টেক্সট, ওইটা বড় অক্ষরের, আর ওইটার পাশে প্রচুর ওইটার নোট থাকে, ওইটাকে বলা হলো মাদ্রাসা টার্ম কি বলে? হাসিয়া। ঠিক ওই টার্মটাই সংবিধানেও আছে, হাসিয়া। হাসিয়া, হাসিয়া। এই যে এখন দেখো, ধরো ক্লাস করবার যেটা উপকার, এই আলাপটা আসলো বিধায় বললাম, এটা কি কোনোদিনই তোমার কিন্তু বইয়ে আমি যে তোমার ম্যাটেরিয়াল দিছি তার মধ্যে কিন্তু এগুলো নাই, বুঝতে পেরেছো কিনা? ম্যাটেরিয়াল এই জন্য ক্লাসের উপকারিতা ক্লাসেই, এটা ম্যাটেরিয়ালে পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এরপরে আমরা 11টা ভাগ বললাম। 11টা ভাগের মধ্যে আমরা 4টা ভাগ একটু ডিটেল পড়েছি। আর তৃতীয় ভাগ হলো মৌলিক অধিকার, এটা সবাইকে লিখিয়ে দিয়েছি। আমি হয়তো যেটা বলবো যে মৌলিক অধিকারগুলো লেখো, সেখানে আমরা কয়টা লিখছিলাম? 14-15টা, 14-15টা, এটা তুমি হয়তো লিখে ফেলতে হবে। হ্যাঁ, এবং এটা লিখতে হবে কিন্তু ইংলিশে। মৌলিক অধিকারগুলো কী কী, ইংলিশে কেমনি লাগবে সেটা কিন্তু তোমাদের আমি ম্যাটেরিয়ালে দিয়ে রাখছি, ওইখান থেকে পড়ে ফেলতে হবে। তারপরে মৌলিক অধিকার পরে চতুর্থ কি? নির্বাহী। নির্বাহী বিভাগের মধ্যে কয়টা ভাগ যেন? 5টা। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা, তারপরে প্রতিরক্ষা, স্থানীয় সরকার, অ্যাটর্নি জেনারেল। এটার মধ্যে আমরা সবচেয়ে বেশি আলোচনা করেছি প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, স্থানীয় সরকার এবং মোটামুটি অ্যাটর্নি জেনারেল সম্বন্ধে বলেছি। ক্লিয়ার? এরপরে আইন বিভাগ। আইন বিভাগ মানে হলো জাতীয় সংসদ, এটা নিয়ে আলাপ আমরা করেছি যে জাতীয় সংসদের সীমান্তগুলো কীভাবে, মানে 300 আসন কীভাবে ভাগ হয়। ধরো এখানে এটা আলাপ করেছি কিনা যে এই 300 আসনের পরে জাতীয় সংসদে আরও 50টা সংরক্ষিত আসন আছে কিনা মেয়েদের, নারীদের জন্য, এইটা ভাগ হয় কীরকম? এই যে সংরক্ষিত নারী এমপি যারা, এদের কনস্টিটিউয়েন্সি কোনটা? মানে ধরো আমি তোমার বললাম তোমার এলাকায় যিনি এমপি তার আসন হলো ধরো বললাম নারায়ণগঞ্জ 1 বা নারায়ণগঞ্জ 2, রাইট? এখন যে কোনো এমপির নামে লেখা থাকবা যে সদস্য, জাতীয় সংসদ সদস্য ঝালকাঠি 2, এরকম তো। নারী সংসদ সদস্য নিচে কিন্তু এরকম লেখা থাকবে না, লেখা সংরক্ষিত আসন। এর কারণ হলো নারী সংসদ সদস্যদের কোনো স্থায়ী কনস্টিটিউয়েন্সি বা নির্বাচনী এলাকা থাকে না, কারণ সে তো নির্বাচনই করে না। এর মানে তার কোনো কি নাই, নির্বাচনী এলাকা নাই। তো তাহলে এই যে 50 জন নারী সংসদ সদস্য, এইটা কোন প্রসেসে নিয়োগ দেয় এটা একটু বলো তো, কিভাবে করে বলো তো? এই যে 50 জন নারী সংসদ সদস্য কোন কোটায় কিভাবে নেয়? তোমরা এখানে কেউ পটুয়াখালীর আছো? পটুয়াখালীর কেউ নাই? এটা বন্ধ করে দাও একটু, রেকর্ড অনেক টাইম হয়েছে।